হ্যাঁ, তিনি বলছেন জেল হেফাজতে গেছে। সেটা তো সত্যকে অস্বীকার করতে পারবেন না। এখন তিনি কি বলতে পারবেন যে আমি পশ্চিমবঙ্গে আসিনি, পশ্চিমবঙ্গে বসে সত্যকে অস্বীকার করা যাবে? তা দিয়ে কিছু যায় আসে না। উনি কিন্তু একবারও বললেন না শুভেন্দু ওই দলের নেতা, যার বিরুদ্ধে ও নারদা আ তিনি অন্যতম একজন অভিযুক্ত ছিলেন। সেই শুভেন্দু কলকাতা হাইকোর্টের মামলার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। এইসব করেও তো ব্যর্থ হয়েছেন। সেই শুভেন্দু ওদের নেতা কই একবারও তো বললেন না। আসলে এটা হচ্ছে ওই ছেলেবেলায় পিট্টু খেলা হয় না? একটা পিট্টু রেখে দুম করে একটা বল মারো আর দিকে দৌড়ো সেই। শুভেন্দু দুর্নীতি করছেন, অমিত শাহ দুর্নীতি করছেন, মোদী দুর্নীতি করছেন। ওদের দুর্নীতির পর্দা ফাঁস হলে দেখা যাবে যে সে ব্যাপক দুর্নীতি। ওদের দুর্নীতির বিরুদ্ধে ওদের কোন রকম সৎ প্রয়াস নেই। কংগ্রেস শূন্যপানে কংগ্রেস ধর্মনিরপেক্ষতার কথা বলছে, বামেদের সঙ্গে থাকার কথা বলছে। কিন্তু বামেরা নিশ্চিহ্ন হয়ে গেলে আর কোনো অসুবিধা নেই ওর। তাহলে আমি আর বোন বা আমি আর দিদি, ও না আমি তো মোদির বোন, অমিত শাহর দিদি। আমরা দুজনে পরস্পর বোঝাপড়া করে থাকতে পারবো। তোমরা এত মাথা ঘামাচ্ছ কেন? আমরা যা করছি করতে দাও, মন্দির করতে দাও, মসজিদ করতে দাও। 2026-এর নির্বাচনের আগে অমিত শাহর বঙ্গসভা, এবং সেই বঙ্গ সফর থেকে অমিত শাহ কার্যত বললেন যে এসএসসি থেকে শুরু করে পুরসভা পুরোটাই তৃণমূল সরকারের নিয়োগ দুর্নীতিতে ভর্তি। কিন্তু যখন সাংবাদিকদের পক্ষ থেকে তাকে প্রশ্ন করা হলো যে অভিষেক ব্যানার্জিকে কেন গ্রেফতার করা হচ্ছে না, তার কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স এত টাকা জড়িত, তখন একেবারে তিনি রেগে গেলেন বলা যেতে পারে। এর কারণটা কি? আসলে বিজেপি তৃণমূল দুটোই হচ্ছে দুর্নীতিগ্রস্ত দল। যদি আমরা বিশ্লেষণ করি বিজেপির শাসন কেন্দ্র থেকে শুরু করে যেসব রাজ্যে বিজেপি একা আছে সরাসরি, সেখানেও দুর্নীতি আছে, ব্যাপক দুর্নীতি। আর বিজেপির ছোট বোন মমতা, সেখানেও দুর্নীতি আছে। এখন দুর্নীতির বিরুদ্ধে কথা বললে তো অমিত শাহ মাথা খারাপ হয়ে যাবে। সভাপতি যেই দুর্নীতির কথা উঠে তখন তিনি রেগে গিয়ে বললেন আমার বোন কি করছে এটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব? আমরা ভাই বোন মিলে বেশ চালাচ্ছি, ধর্ম ধর্ম করে কাটিয়ে দিচ্ছি, অতএব এইসব কোনো প্রশ্ন আসবে না, আলোচনা করা হবে না। সেই জন্যই উনি অত উত্তেজিত হয়ে গেছেন। কিন্তু তিনিই বলছেন যে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে মানিক ভট্টাচার্য একাধিক জেল হেফাজতে গেছে। হ্যাঁ, তিনি বলছেন জেল হেফাজতে গেছে। সেটা তো সত্যকে অস্বীকার করতে পারবেন না। এখন তিনি কি বলতে পারবেন যে আমি পশ্চিমবঙ্গে আসিনি, পশ্চিমবঙ্গে বসে সত্যকে অস্বীকার করা যাবে? তা দিয়ে কিছু যায় আসে না। উনি কিন্তু একবারও বললেন না শুভেন্দু ওই দলের নেতা, যার বিরুদ্ধে ও নারদা তিনি অন্যতম একজন অভিযুক্ত ছিলেন। সেই শুভেন্দু কলকাতা হাইকোর্টের মামলার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। এইসব করেও তো ব্যর্থ হয়েছেন। সেই শুভেন্দু ওদের নেতা কই একবারও তো বললেন না। আসলে এটা হচ্ছে ওই ছেলেবেলায় পিট্টু খেলা হয় না? একটা পিট্টু রেখে দুম করে একটা বল মারো আর দিকে দৌড়ো সেই। শুভেন্দু দুর্নীতি করছেন, অমিত শাহ দুর্নীতি করছেন, মোদী দুর্নীতি করছেন। ওদের দুর্নীতির পর্দা ফাঁস হলে দেখা যাবে যে সে ব্যাপক দুর্নীতি। ওদের দুর্নীতির বিরুদ্ধে ওদের কোন রকম সৎ প্রয়াস থাকবে না। কিন্তু যেই সময় একেবারে সেটিং তত্ত্ব কিংবা অভিষেকের প্রসঙ্গ হলো, অমিত শাহ একেবারে চুপ। সেটিং তত্ত্বটা তো প্রমাণ করে দিয়ে গেলেন অমিত শাহ। অমিত শাহ সে কি বলে গেলেন? অমিত শাহ সে বলে গেলেন যে তোমরা যাই করো না কেন এখানে বিজেপি রাজত্বই থাকবে, অর্থাৎ আরএসএস এর রাজত্ব। সে মমতা থাকলেও আরএসএস, আর অমিত শাহ থাকলেও আরএসএস। উনি সেটাকেই জোর করে বলার চেষ্টা করলেন যে বামপন্থীদের তারা সব হারিয়ে গেছে, বামপন্থীদের কথা আর ভেবো না, আমরা ভাই বোন আছি, আমাদের কথাই ভাবো। ঘুরে ফিরে এই কথাটাই তিনি বলেছেন। কিন্তু তিনি তো বললেন যে কংগ্রেস এখন শূন্য, বামেরা পুরো নিশ্চিহ্ন। ওই তো ওইটাই তো বলেছেন। কংগ্রেস শূন্যপানে কংগ্রেস ধর্মনিরপেক্ষতার কথা বলছে, বামেদের সঙ্গে থাকার কথা বলছে। কিন্তু বামেরা নিশ্চিহ্ন হয়ে গেলে আর কোনো অসুবিধা নেই ওর। তাহলে আমি আর বোন বা আমি আর দিদি, ও না আমি তো মোদির বোন, অমিত শাহর দিদি। আমরা দুজনে পরস্পর বোঝাপড়া করে থাকতে পারবো। তোমরা এত মাথা ঘামাচ্ছ কেন? আমরা যা করছি করতে দাও, মন্দির করতে দাও, মসজিদ করতে দাও, শিক্ষা বন্ধ করে দাও, দুর্নীতি করো। আমিও কেন্দ্রের শিক্ষাকে তুলে দিচ্ছি, তুমিও রাজ্যের শিক্ষাকে তুলে দাও। ওদের মধ্যে অদ্ভুত ঐক্য। কাজের যে ঐক্য ওদের, সেটা পরিষ্কার এবং সেখান থেকে সেটিং। আমি কি বলছি তা দিয়ে বিচার হয় না, আমি কি করছি তা দিয়ে বিচার হয়। ওদের প্রত্যেকের কর্মপদ্ধতি যদি বিশ্লেষণ করা হয়, তাহলে আমাকে বোঝাতে হবে না, ক্লাস 5 এর ছেলে পর্যন্ত বুঝে যাবে যে দিদি আর ভাইয়ের কি সম্পর্ক। কিন্তু এই মুহূর্তে নাকি বাংলায় শুধুমাত্র দুটি ইস্যু, একটা অনুপ্রবেশ আর একটা দুর্নীতি।
এই অনুপ্রবেশের তত্ত্বটা খারাপ করেছিল কে? মমতা। তো বুঝতে হবে তো অমিত শাহ এসে অনুপ্রবেশ তত্ত্ব মমতার তত্ত্বকে লালন পালন করছেন। আর দুর্নীতি তো ব্যাপক দুর্নীতি। এর আগে অমিত শাহ বলেছিলেন কি আমি জিতলে পরে ৯০ দিনের মধ্যে আমরা কিসব করবো টরবো। কি করলেন অমিত শাহ? এসে উনি দিদিকে প্রোটেকশন দিয়ে গেলেন। দাদা ওকে পাঠিয়েছে এখানে যাও তুমি আপাতত আমার বোনকে রক্ষা করে এসো। তারপর আমি আবার ২ দিন বাদে ঘুরবো যাতে বোন সুরক্ষিত থাকে। এই আর কিছুই না। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তো মুখ্যমন্ত্রী বলছেন যে বাংলায় শুধু অনুপ্রবেশ, কাশ্মীরে নেই। পেহেলগাঁও ঘটনা এতে কি তাহলে আপনারা ঘটিয়েছিলেন? এতে বলতে হয় পেহেলগাঁওয়ের ঘটনা যে ওরা ঘটেছে তো আমি পার্লামেন্টে বলেছিলাম। ওর দল তো বলেনি। পার্লামেন্টে আমার বক্তৃতা শুনলেন। অতএব এসবগুলো যে কথাগুলো আমরা বলছি সেগুলো হয়তো পরবর্তীকালে বলতে হয় নিজেদের পিঠের চামড়া বাঁচাবার জন্য। আর কিছু না। কিন্তু স্যার এই যে বারংবার অনুপ্রবেশ এবং দুর্নীতি, অমিত শাহ বলেন যে এই দুটির উপর ভিত্তি করেই নাকি ২৬ এর নির্বাচন হবে। ঠিকই তো। এই দুটোই তো মমতার থিওরি। অমিত শাহ তো সেটাই বলছেন যে মমতার যে থিওরি সেই থিওরিটাকে আমাকে প্রিজার্ভ করতে হবে। যাতে কোনো মতে এটা ছিটকে চলে না যায় বামেদের দিকে। তাই বামেরা নিশ্চিহ্ন ওসব ভাববেন না, খালি আমার আর আমার বোনের কথা ভাবুন। ওই যে বলছেন না 2/3 মেজরিটি মমতা থাকলে আর ও থাকলে একই ব্যাপার তো 2/3 মেজরিটি তো হচ্ছে। কিন্তু তৃণমূল সরকারকে উপড়ে ফেলতে হবে বার্তা দিচ্ছেন অমিত শাহ বিজেপি তৃণমূল কে। সরকার কাজ আর নাটকের দরকার নেই, সরাসরি মঞ্চে আমরা এসে বলবো। আমরা দিদিকেই মুখ্যমন্ত্রী রাখবো দেখবেন। যেমন বিহারে করেছে নীতিশকে আমরা মুখ্যমন্ত্রী রাখবো কিন্তু কন্ট্রোলটা আমরা করবো। কিন্তু টিকিট পেতে গেলে বিধায়কদের হোমওয়ার্ক করতে হবে, একেবারে এলাকায় এলাকায় থাকতে হবে, ৪ দিন কর্মসূচি রাখতে হবে। হ্যাঁ, হোমওয়ার্কটা হচ্ছে এলাকায় এলাকায় গিয়ে মানুষের মধ্যে ধর্মীয় বিভাজনটা করতে হবে। যে ওরা ওরা একটা পিট টু ফিট করেছে হুমায়ুন কবিরকে সেরকম আর কি। দিদিকে টিকিয়ে রাখতে হবে। দিদিকে টিকিয়ে রাখতে হলে পরে ধর্মীয় বিভাজন করো আর দিদি টিকে থাকলে আমি থাকলাম। আমার সঙ্গে দিদির ঝগড়াটা ওটা ভাই বোনের ঝগড়া যেমন হয় হবে। কিন্তু আসল ঝগড়াটা হচ্ছে বামপন্থীদের সাথে। কিন্তু স্যার একবারে দিলীপ ঘোষকেও আমরা সেই মঞ্চে দেখতে পেলাম। সেটা আর কোনো ব্যাপার না, ওদের ঘরোয়া ব্যাপার। দিলীপ ঘোষ তো বিজেপি মঞ্চে থাকবেন না, কোথায় থাকবেন তিনি? এতদিন তো দিলীপ ঘোষ ছিল তো না, প্রাক্তন সভাপতি বিজেপি। এতদিন তো দেখা তাতে যায়নি কি হচ্ছে দিলীপ। এতদিন হয়তো উনি একটু ঘুরে বেড়াচ্ছিলেন এদিক ওদিক আর কিছুই না। তাহলে কি ২৬-এ আবার আমরা দিলীপ ঘোষকে দেখতে পাবো আছে মাঠে তো, ময়দানে? আপনি দিলীপ ঘোষকে দেখতে পাচ্ছিলেন না? আমি তখন দেখতে পেতাম। উনি তো বিভিন্ন জায়গায় কাজকর্ম করছেন, ঘুরে বেড়াচ্ছেন। কোথাও তো ঘাপটি নেই। এগুলো সব নাটকের একেকটা পর্দা ওঠে না? বিভিন্ন কিন্তু কুণাল ঘোষ তৃণমূল মুখপাত্র তিনি কার্যত বলছেন যে মাস্টারমশাই এসেছে বাইরে থেকে, ৪টে দুষ্টু ছেলেকে এক জায়গায় বসিয়ে এখন পড়াশোনা করাচ্ছে। এই তো কুণাল ঘোষ ধরে দিয়েছে ঠিক কথা। যে ৪ টে দুষ্টু ছেলেকে বুঝিয়ে বাজিয়ে কুণাল ঘোষের লাইনে ছেড়ে দাও। যে দুর্নীতিটা হচ্ছে তাকে প্রাতিষ্ঠানিক রূপ দাও। কুণাল ঘোষের কিন্তু আপনারা যখন উনি বিভিন্ন কথা বলেন তার যদি আপনি বিশ্লেষণ করেন না তার গভীরতা আছে। সেই গভীরতা হচ্ছে যে দুষ্টু ছেলেদের সমান লাইনে এসে দিদির পেছনে দাঁড় করানো। দিদি দুর্গা মন্দির করছে, জগন্নাথ মন্দির করেছে, মহাকাল মন্দির করবে। আর আমরাও তো রাম মন্দির দিয়ে শুরু করেছি। এখন সব মন্দির আর মসজিদ চলবে। সেটা দিদি এবং দাদা দুজনে সমান তালে চালিয়ে যাচ্ছে। কিন্তু স্যার এই যে অনুপ্রবেশ নিয়ে বারংবার প্রসঙ্গ উঠছে, অমিত শাহ একদিকে সাংবাদিক সম্মেলনে বলছেন, একদিকে মুখ্যমন্ত্রী, অনুপ্রবেশের ইস্যুটাকে বারংবার কেন এত হাইলাইট করা হচ্ছে? অনুপ্রবেশের তত্ত্ব খাড়া করে সাধারণ গরিব মানুষের জীবনে নিরাপত্তাহীনতা তৈরি করাটাই ওদের লক্ষ্য। এই সাধারণ গরিব মানুষ তারা জীবন জীবিকার জন্য লড়াই করছেন, যে লড়াইয়ের সামনে রয়েছে বামপন্থীরা। তাতে ওদের মনে আতঙ্ক ধরে গিয়েছে। সেই আতঙ্কের প্রতিফলন হচ্ছে এই বামপন্থীরা যদি মিছিলে পথে ঘাটে মিছিল না করতো, বিভিন্ন জায়গায় সভা না করতো, দেখতেন দাদাও আসতেন না, মেজ ভাইও আসতেন না, আর দিদিও এত লম্পজম্প করতেন না। স্যার একেবারেই শেষ প্রশ্ন, একদিকে দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রীর জগন্নাথ মন্দির এবং বর্তমানে একেবারে দুর্গাঙ্গন, অন্যদিকে বাবরি মসজিদ হুমায়ুন কবিরের, অন্যদিকে ৫ লক্ষ কণ্ঠে আমি তো গীতা পাঠ, বলেই দিলাম, রুটি রুজির কথা কোথায়? দরকার নেই তো। এইসব লুটি রুটি করে কি হবে? চুরি চুরি করো। ওদিকে মোদি চালিয়ে যাচ্ছেন পিএম কেয়ার ফান্ড ইলেকট্রাল বন্ডের টাকা চুরি, এখানে মমতা একই জায়গায় চালিয়ে যাচ্ছে। যদি দুটো রাজনৈতিক দলের কার্যকলাপ বিশ্লেষণ করে যদি কেউ আমাকে কোনো পার্থক্য দেখাতে পারে তাহলে আমি নতুন করে ভাবতে শুরু করব।
কার্য, বক্তৃতা না, বক্তৃতা দেখো সব ওদের যে প্রোগ্রামেটিক ইমপ্লিমেন্টেশন, তাতে বিজেপি আর মমতা হচ্ছে ওয়ান কমপ্লিমেন্টস দি আদার। কিন্তু এই যে ধর্ম ধর্ম হচ্ছে চারিদিকে, তার কারণ 26 এর হচ্ছে, নির্বাচন কিছুতে দুর্নীতির ওপর হবে, অমিত শাহ তো বলছেন দুর্নীতির ওপর। না না দুর্নীতি, ওরা এই ধর্ম ধর্ম করে দুর্নীতিটাও তো একটা ধর্ম, দুর্নীতি ধর্ম না, নীতির বিরুদ্ধে চলা একটা পথ, সেটা তো ধর্ম। কিন্তু দুর্নীতির ধর্মটাকে ওরা লালন করবে, সেটাই বলছি। 26-এ কি তাহলে বামপন্থীরা কোথাও না কোথাও এগিয়ে আসবে? সে আসবে কি না আসবে পরের কথা, কিন্তু বামপন্থীদের আতঙ্কে ওদের ঘুম হচ্ছে না, এটা পরিষ্কার।